সুধী দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি হক আলাপে। আজকের আলোচনা তেল নিয়ে, তেলবাজি। আমাদের দেশে ভোজ্য তেলের চাহিদা কতটুকু, তার বিপরীতে কতটুকু আমদানি হয় এবং সেই আমদানিকৃত তেল কোথায় যায়? এই তেলবাজ সমাজে কি তেলবাজিতে তেল বিনিয়োগ হয়, নাকি ভূত নিয়ে যায়, নাকি ভূতের বাড়িতেই তেল হেঁটে হেঁটে চলে যায়? সেগুলো নিয়ে পর্যালোচনা। তেল কারা আমদানি করেন, মোট বাৎসরিক আমদানির পরিমাণ কতটুকু, এবং সেই তেলগুলো বিপণন যারা করেন, তারা মোড়কজাত যারা করেন, তাদের পরিচিতি, তারা কি করেন, এবং সর্বোপরি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়ার পর তেল হঠাৎ করে খুচরা বাজার থেকে রাতারাতি গায়েব হয়ে যাওয়ার যেই রহস্য, সেগুলো উন্মোচনের চেষ্টা করব আজকের পর্যালোচনায়। দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন এবং সাথেই থাকুন। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন কিভাবে আমাদের বাজার থেকে তেল গায়েব হয়ে যায়। আমদানি হওয়া তেলগুলো আসে, বিশেষ করে পাম অয়েল আসে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে, সয়াবিন আসে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে। তেলগুলো আমদানি করে সিটি গ্রুপ, টেক গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ। এই চারটি গ্রুপ বাংলাদেশের সমস্ত ভোজ্য তেল আমদানি করে এবং তারাই এই তেল বাজারের একচ্ছত্র সম্রাট বলা যায় তাদেরকে। পাশাপাশি আমাদের দেশে যারা মোড়কজাত করেন, এই গ্রুপগুলো তাদের বিভিন্ন সিস্টার কনসার্নের মাধ্যমে করে থাকেন, এবং পাশাপাশি এই যে আমরা রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ সহ নানাবিধ ব্র্যান্ড দেখি, এগুলো মূলত বিভিন্ন মোড়কে বিভিন্ন কোম্পানি সেগুলো বাজারজাত করে থাকে। মূলত ওই চারটি গ্রুপের আমদানি করা তেল ভাগ হয় নানা কোম্পানির কাছে। সেই কোম্পানিগুলো নানা ধরনের আয়োজনের, মোড়কজাতকরণের প্রক্রিয়ায় সেই নতুন নতুন নামে আমরা আমাদের কাছে হাজির হওয়া তেলগুলো দেখতে পাই। মূলত সবই তেল এক, সেই একই তেল নানাভাবে, নানা রঙে, নানা মোড়কে আমাদের সামনে পরিবেশিত হয়। এই যে তেলের সংকট ঘটে, এর মূল নাটের গুরু হচ্ছে ওই চারটি কোম্পানি, চারটি গ্রুপ যারা মূলত বাংলাদেশে সমস্ত ভোজ্য তেল আমদানি করে থাকে। এর পাশাপাশি তাদের সহযোগী হিসেবে যারা মোড়কজাত করেন, তারাও সুযোগ নেন, কারণ বাংলাদেশের মানুষ নানাভাবে বঞ্চিত। সেই বঞ্চিত মানুষকে আরেকটু বঞ্চনা দিতে পারলে সবারই মুনাফা বেশি হয়। সেই মুনাফার ভাগিদার হতে সেই চারটি গ্রুপের সাথে এক তালে এগিয়ে যান সমস্ত বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলো। এরপর আমরা যদি খেয়াল করি, বাজারে যখন তেলগুলো আসে, সেই তেলগুলো আসার পরে মানে খুচরা বাজারে, সেখান থেকে মাঝে মধ্যেই লোপাট হয় কাদের কারণে। তার আগে জানিয়ে রাখি, আমাদের মোট জনগণের প্রয়োজনের তুলনায় আমাদের আমদানি কতটুকু। আমদানির ঘাটতির কারণেই কি তেলের সংকট হয় মাঝে মধ্যে? আমদানির কারণে কখনোই তেলের সংকট ঘটে না। তেলের সংকট ঘটার পেছনে রয়েছে অন্য অনেকবিধ কারণ। আমাদের টোটাল চাহিদা হচ্ছে, ভোজ্য তেলের সমস্ত বছরব্যাপী চাহিদা হচ্ছে 22 থেকে 23 লাখ মেট্রিক টন, কিন্তু আমাদের আমদানি করা তেলের পরিমাণ হচ্ছে বর্তমানে বছরে প্রায় 25 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে সমস্তই আমদানি নয়, মাঝে মধ্যে আমাদের দেশে উৎপাদন করা হয় 2 লক্ষ মেট্রিক টনের মতো, আর 23 লক্ষ মেট্রিক টনের মতো তেল আমাদের আমদানি করে। এই আমদানিকৃত তেলের মোট 86% তেল আমদানি করে ওই চারটি গ্রুপ। দর্শক, জেনে গেলেন কারা আমদানি করে, কতটুকু আমদানি করে, কোথা থেকে আমদানি করে। এবার আসুন আমরা এই আমদানি এবং আমদানির পর বাজারজাতকরণ পর্যন্ত যাদের ভূমিকা রয়েছে তাদের বিষয়ে কিছু আলোকপাত করা যাক। যেহেতু তেলের বাজারের মোঘলের মতো শাসন করছে ওই চারটি গ্রুপ, সুতরাং যারাই বাজারজাত করে তারা সকলেই তাদের নাড়া বেঁধে রাখে সেই কোম্পানিগুলোর কাছে, সেই গ্রুপগুলোর কাছে। সেই গ্রুপগুলোর চাহিদা, দিক নির্দেশনা মেনে নানাবিধ কোম্পানি তাদের বাজারজাতকরণ প্রক্রিয়ায় তারাও অংশগ্রহণ করে, এবং যেহেতু সেই চারটি গ্রুপের দিক নির্দেশনায় যদি তারা বিপণন ব্যবস্থা বহাল রাখে, তাহলে তাদেরও আখের গোছায় মুনাফা বেশি হয়। সে কারণে তারাও তাদের সাথে এককাট্টা হয়ে কাজ করে মাঠ পর্যায়ে। এবার এই যে এত কিছু ঘটছে, এই যে চারটি গ্রুপ এবং বিভিন্ন বাজারজাতকরণ কোম্পানি, তাদের সাথে যোগ হয় খুচরা বাজার এবং যারা ডিলার পর্যায়ে রয়েছেন, তাদের একটি সুকৌশলীয়
একটি ষড়যন্ত্রমূলক একটি বাজার ব্যবস্থাপনা, যেখান থেকে মাঝে মধ্যেই সকলের যেন একচেটিয়া একসাথে একই সুরে একই তালে একই লয়ে একই সাথে বাজার থেকে লোপাট হয়ে যায় তেল, এবং আমরা পড়ে যাই ঘাটতির মধ্যে, আমরা পড়ে যাই বিপাকে। ডিলার ও মজুতকারীরা একাকার হয়ে যায় একই সূত্রে, তাদের সংঘবদ্ধ পদচারণা, সেই সাথে বাজার তদারকির সাথে যে সব আমলারা জড়িত রয়েছেন তারাও একই সুরে সুর কাঁপতে থাকেন, এবং ভোক্তারা অবশ্যই নির্যাতিত নিপীড়িত হতে থাকেন, বঞ্চিত হতে থাকেন তাদের নাগরিক অধিকার, তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে। এবং পাশাপাশি আমরা দেখতে পাই একদম খুচরা বাজার পর্যন্ত যারা রয়েছেন, খুচরা দোকানদার থেকে শুরু করে সবাই এই করাপশনের সাথে যুক্ত, সবাই প্রয়োজনে ওই লুটপাটের সাথে যুক্ত। এবং মাঝে মধ্যে এটি ঘটে, কারণ এটি ঘটলে একসাথে অনেকগুলো টাকা কামিয়ে নেওয়া যায়, এবং বাংলাদেশের মানুষ বুঝতেও পারে না, মাঝে মধ্যে তারা শুধু বিপাকেই পড়ে, তারা শুধু বিপদের মধ্যেই পড়ে যায়, কিন্তু সেই বিপদ থেকে উত্তরণ করে আবার যখন সরকার, তখন তারা হাত ছেড়ে বাঁচে, কিন্তু তার আগে তাদের পকেট থেকে চলে যায় বিপুল অঙ্কের টাকা। কিভাবে যায় পকেট থেকে টাকা? এবার ধরুন সেই বড় বড় আমদানিকারক গুলো হঠাৎ করে তাদের যেই সব কোম্পানি তাদের তেলগুলো নিয়ে তাদের কাছ থেকে মোড়কজাত করে বাজারজাত করে, তাদেরকে জানিয়ে দিল যে আগামী 2-3 মাস আমরা তোমাদেরকে তেল কম দিব, তোমরা এক কাজ করো, তোমরা যখন তেলটা আমরা কম দিচ্ছি তখন তোমরা বাজারে যে সংকট সৃষ্টি হবে সেই সংকটের সুবাদে তোমরা সেটির দাম বাড়ানোর চেষ্টা করবে, সরকারের সাথে নেগোসিয়েশনে যাবে। যখন বাজারে তেল থাকবে না তখন সরকার অবশ্যই তোমাদের কথা মতো তেলের দাম বাড়িয়ে দিতে বাধ্য হবে। দর্শক, এভাবেই কিছুদিন আগে 8 থেকে 9 টাকা প্রতি লিটারে সরকার তেলের নতুন দাম ধার্য করে দেয়। তারপরে কয়েকদিন যেতে না যেতেই ওই দূরভিসন্ধিকারীরা নতুন করে পায়তারা করে, হঠাৎ করে গায়েব করে দেয় বাজার থেকে সমস্ত তেল। গত 15 দিন থেকে আমরা বাজারে তেল পাচ্ছি না, জনগণ নানাভাবে বিপর্যস্ত হচ্ছেন। ধরুন একজন মানুষ বাজারে গেলেন, তিনি একটা 5 লিটারের তেল কিনবেন, মাস শেষে বেতন পেয়েছেন, এবার তার তেল প্রয়োজন মাসে 5 বা 7 লিটার। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের সেই তেলটুকু কিনতে গিয়ে হঠাৎ করে তারা বাজারে তেল পাচ্ছেন না। এ দোকান থেকে ও দোকান, ও দোকান থেকে সে দোকান, সে দোকান থেকে বাজার, বাজার থেকে আরেক বাজার, তারপরেও তেল পাওয়া যাচ্ছে না। তারপরে তারা মিডিয়া থেকে জানতে পারলেন তেলটা উধাও, বাজারে আপাতত নেই। প্রতি লিটার তেল তারা ওই যে উৎকণ্ঠা, আবার যদি না পাওয়া যায়, কারণ ঘর তো তেল দিয়ে চলতে হবে, এই তেলবিহীন এই জাতি তো চলতেই পারে না। এই তেলবাদ জাতির প্রচুর তেল লাগে, প্রতিদিন নানাবিধ ভাজা পোড়া এই সেই আমাদের খেতেই হয়, সেগুলো না খেলে তো আমরা বাঁচবো না। সুতরাং আমরা যেহেতু তেল না খেলে বাঁচবো না, বেশি বেশি না খেলে বাঁচবো না, সুতরাং আমাদের প্রচুর তেল খেতে হবে এবং আমাদের প্রচুর কোলেস্টেরল প্রডিউস করতে হবে, এবং সেই কোলেস্টেরল গুলো আমরা প্রডিউস করছি যেভাবে, সেখান থেকে আমরা আবার নানাবিধ অনাচার দুর্বিচার এগুলো আমরা করতেই থাকবো, কারণ ওই তেলের একটি সাইড ইফেক্ট তো অবশ্যই আসবে সমাজে। সেগুলোই আমরা দেখতে পাচ্ছি, নানাবিধ দুর্নীতি, অনাচার, বৈষম্য, সেগুলোর মধ্য দিয়ে। ব্যক্তি পর্যায়ে তেলের একটি নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। আমরা সবাই জানি তেল খেলে ক্ষতি হয়, তেলে ভাজা পড়া জিনিস খেলে ক্ষতি হয়, কিন্তু আমাদের গিন্নিরা, আমাদের সবচেয়ে কাছের মানুষরা, তারা কেউই সেটা বুঝতে রাজি নয়, অথবা বুঝলেও তারা সেটি মানতে রাজি নয়। সবাই তেলের মধ্যেই আছেন, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রতিটা স্তরের মানুষ এদেশে তেলবাজ, এবং তেলের ব্যবহার সেই কারণেই ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। এই যে তেলের নানাবিধ উপাচার ব্যবহার, সেটির মাত্রা এতটাই যে আমাদের বছরে 25 লক্ষ টন ভোজ্য তেল আমদানি করতে হয়, যার পরিমাণ, যার অর্থমূল্য বিশাল। আমাদের এই তথৈবচ রাষ্ট্রের এই অর্থমূল্য সমস্তই বিদেশে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়। সুতরাং আমরা এই জায়গায় কতটা অসহায়, দর্শক আপনারা বুঝতে পারবেন। আমাদের সচেতন হতে হবে তেল খাওয়ার ব্যাপারে, তেল ভোগ করার ব্যাপারে, যতটুকু সম্ভব সাশ্রয়ী হতে হবে। পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজন এই বিষয়ে আরো বিশাল তদারকি সংস্থাগুলোকে জোরদার তদারকির মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা। আশা করব রাষ্ট্রযন্ত্র, সরকার এ বিষয়ে উদ্যোগ নেবেন। ওই 4টি প্রতিষ্ঠানকে অন্তত আপাতত 16টি প্রতিষ্ঠানে পরিণত করা হোক। 4টি গ্রুপ থেকে আমরা 16টি গ্রুপের কাছে এই তেল আমদানি করার লাইসেন্স যাতে তারা পায়, সেই ব্যবস্থা সরকার নেবেন অচিরেই, সেই প্রত্যাশা রইল। পাশাপাশি সেই 16টি শুধু এবছরেই, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চাইব আগামী বছরে এখানে অন্তত 50টি গ্রুপ অথবা 50টি প্রতিষ্ঠান
আমাদের দেশে তেল আমদানি করুক, এবং সেই যখন আমাদের এই আমদানিকারকদের একটি প্রতিযোগিতা তৈরি হবে, সেখান থেকেই কেউ মনোপলি এই মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একজন যখন একটা গ্রুপ যখন বাড়াবে, অন্য গ্রুপ হয়তো সেখানে রিডিউস সেই আগের দামেই বিক্রি করবে। সুতরাং কোনোভাবেই কারো কাছে আমাদের জিম্মি হতে হবে না। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, আপনাদের সমস্ত মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা যাতে আগামীতে আপনাদের প্রত্যাশা মতো ভিডিও নিয়ে হাজির হতে পারি। অনেক শুভকামনা।